সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি। এখন থেকে মাত্র 5 বা 6 বছর আগের কথা, যখন তুরস্কের কাছে এমন কোনো কার্যকর মধ্যম ও দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না যা দিয়ে নিজ দেশের আকাশকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে পারবে। তুরস্ক সে সময়ে মূলত আকাশকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য বেশিরভাগ সময়ে যুদ্ধ বিমানের উপর নির্ভর করত। তুরস্কে অবশ্য ন্যাটোর হয়ে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা ছিল, কিন্তু এই ব্যবস্থা ন্যাটো নিয়ন্ত্রণ করত। এই ব্যবস্থার ওপরে তুরস্কের একক কোনো নিয়ন্ত্রণ কখনোই ছিল না। সংকটকালীন সময়ে তুরস্ক একক সিদ্ধান্ত নিয়ে এই ব্যবস্থা ব্যবহার করতে পারত না। বাধ্য হয়ে তুরস্ক বিভিন্ন দেশের শরণাপন্ন হয়। প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের চেষ্টা করে। অনেক আলাপ আলোচনা, দেন দরবার ও দর কষাকষির পরেও মার্কিন যুক্তরাষ্ট্র বিক্রি করতে রাজি হয়নি। তুরস্ক বাধ্য হয়ে চীনের দ্বারস্থ হয়। চীনের সাথে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের একটি চুক্তিও করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দেয়। ন্যাটোর সদস্য হয়ে চীনের এই ধরনের ব্যবস্থা কিনতে পারবে না মর্মে তুরস্ককে বিরত রাখে। তুরস্ক বাধ্য হয়ে 2019 সালে অনেক ঝুঁকি নিয়ে রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করে। আপনারা সবাই জানেন, এই S-400 ক্রয়ের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র তুরস্ককে F-35 যুদ্ধবিমান তৈরির প্রকল্প থেকে বাদ দেয়। সেটি ভিন্ন প্রসঙ্গ। পশ্চিমা বিশ্বের লক্ষ্য হচ্ছে তুরস্ককে অত্যাধুনিক কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না দেওয়া, তুরস্কের আকাশকে অরক্ষিত রাখা, যাতে যে কোনো সময়ে তুরস্কের উপরে হামলা করতে পারে। তুরস্ক এটি বুঝতে পেরেই মূলত মরিয়া হয়েই রাশিয়ার কাছ থেকে S-400 কেনে এবং নিজস্ব প্রযুক্তিতে স্বল্প পাল্লার, মধ্যপাল্লার ও দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির চেষ্টা শুরু করে। সে চেষ্টার অংশ হিসেবে তুরস্ক এরই মধ্যে অত্যাধুনিক সব বিভিন্ন পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে। সেই বিভিন্ন পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বিত রূপ হচ্ছে স্টিল ডোম। সিপার ব্লক 1 হচ্ছে স্টিল ডোমের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কি এই সিপার ব্লক 1, কি এর বৈশিষ্ট্য, কি এর সক্ষমতা, এসব নিয়েই আমাদের আজকের আয়োজন। তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। ধন্যবাদ। এখন থেকে আপনি আমাদের এই পরিবারের একজন গর্বিত সদস্য। এইবার চলুন শুরু করা যাক। তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে বিভিন্ন পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির যে উদ্যোগ নেয় বেশ কয়েক বছর আগে, সেই উদ্যোগের অংশ হিসাবে অত্যাধুনিক সব ব্যবস্থা তৈরি করেছে এরই মধ্যে। যেমন স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে শাহিন, গোকবার্গ, গুরজ, সুঙ্গুর, খোরকুত এবং হিসার A+। মধ্যম পাল্লার মধ্যে রয়েছে হিসার O+, এবং দূর পাল্লার মধ্যে রয়েছে সিপার ব্লক 1, ব্লক 2, ব্লক 3। ব্লক 1 এর মধ্যে সব পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করেছে। অচিরেই গণ উৎপাদন শুরু হবে। এই সব ব্যবস্থার সমন্বিত রূপ হচ্ছে স্টিল ডোম। অনেকে মনে করে থাকেন যে স্টিল ডোম সম্ভবত একটি একক কোনো সিস্টেমের নাম। না, স্টিল ডোম হচ্ছে একটি আমব্রেলা, একটি ছাতা। এই ছাতার নিচে অসংখ্য স্বল্প পাল্লার, মধ্যম পাল্লার, দূরপাল্লার ব্যবস্থা রয়েছে। সিপার ব্লক 1 তৈরির সাথে কোন কোন প্রতিষ্ঠান জড়িত? মূলত তুরস্কের 3টি অত্যন্ত স্বনামধন্য বিখ্যাত কোম্পানি এই ব্যবস্থা তৈরির সাথে জড়িত: আসেলসান, রকেটসান এবং তুবিতাক সাগে।
আসেলসান মূলত এই সিপার ব্লক 1 ব্যবস্থার রাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করছে। রকেটসান তৈরি করছে এই ব্যবস্থায় যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে সেই ক্ষেপণাস্ত্রের নকশা ও ইঞ্জিন। আর তুবিতাক সাগে তৈরি করতেছে এই ক্ষেপণাস্ত্রের অত্যাধুনিক ও কার্যকর ওয়ারহেড এবং গাইডেন্স সিস্টেম। এই প্রকল্পের কাজ কবে শুরু হয়? মূলত 2018 সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। দীর্ঘ সময় ধরে এই প্রকল্পের বিভিন্ন ডিজাইন ও প্রোটোটাইপ নিয়ে কাজ করার পরে 2021 সালের নভেম্বর মাসে এসে সিপার ব্লক 1 প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে একটি লক্ষ্যে ক্ষেপণাস্ত্র ছুড়ে তা ধ্বংস করে। 2023 সালে এসে সিপার ব্লক 1 প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ে 100 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত এনে তা ধ্বংস করে দেয়। এর মাধ্যমে এই সিপার ব্লক 1-এর যে কার্যকারিতা তা কিন্তু প্রমাণিত হয়। সিপার ব্লক 1-এর বৈশিষ্ট্য কি? এটি মূলত একটি মাল্টি লেয়ার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দূরপাল্লার। এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একই সাথে অসংখ্য লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে। এই সিপার ব্লক 1 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কি ধরনের রাডার ব্যবহার করা হচ্ছে? মূলত এই প্রতিরক্ষা ব্যবস্থায় AESA অত্যাধুনিক রাডার ব্যবহার করা হচ্ছে, যে রাডার একই সঙ্গে অসংখ্য লক্ষ্যকে টার্গেট ও ট্র্যাক করতে পারে। সিপার ব্লক 1 আমি একটু আগে বলেছি যে এটি 100 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। সুনির্দিষ্ট পাল্লা সম্পর্কে তুরস্কের পক্ষ থেকে কিছু বলা হয়নি। অবশ্য কোনো দেশই এই ধরনের স্পর্শকাতর অস্ত্রের পাল্লা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয় না। তবে 100 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম সিপার ব্লক 1। এই সিপার ব্লক 1 20 কিলোমিটারেরও বেশি উচ্চতায় যে কোনো লক্ষ্যে আঘাত হানতে পারে এবং একই সাথে 20টি ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। সিপার ব্লক 1-এর সক্ষমতা কি? এটি মূলত শত্রুর যুদ্ধ বিমান, ড্রোন, কমব্যাট যে বিভিন্ন ধরনের এয়ারক্রাফট, এরপরে ক্রুইজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করে তা ধ্বংস করতে পারে। সিপার ব্লক 1 কি F-35 যুদ্ধবিমান বা পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির কোনো যুদ্ধবিমানকে শনাক্ত করতে পারে? তুরস্কের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হ্যাঁ পারে, কারণ এই ব্যবস্থায় যে রাডারের কথা বললাম, এই রাডার এমনভাবে নকশা করা হয়েছে, এতটাই অত্যাধুনিক এই রাডার যে পঞ্চম প্রজন্মের স্টেলথ প্রযুক্তির যে কোনো যুদ্ধবিমানকে শনাক্ত করতে পারবে। তবে এটি বিভিন্ন অবস্থা বা পরিবেশের উপর নির্ভর করে এর কার্যকারিতা। এবং ব্লক 1 হচ্ছে যেহেতু 100 কিলোমিটারের পাল্লা, ব্লক 2 ব্লক 3-এর পাল্লা আরও বেশি হবে। সেক্ষেত্রে এই ব্লক 2 এবং 3-এর পক্ষে কিন্তু এই ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো শনাক্ত করা আরও সহজ হবে। সিপার ব্লক 1 মূলত এর আরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন এটি যুদ্ধের ক্ষেত্রে আকাশ প্রতিরক্ষার পরিকল্পনা ও সমন্বয় সাধন করে থাকে। অর্থাৎ অন্যান্য যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো থাকবে সেই ব্যবস্থাগুলোর সাথে সমন্বয় সাধন করে এটি কাজ করতে পারে। এবং এটি ম্যানুয়ালি, আধা স্বয়ংক্রিয় এবং স্বয়ংক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে। অর্থাৎ প্রয়োজন হলে এটি নিজে নিজেই সিদ্ধান্ত নিয়ে শত্রুর লক্ষ্যকে নির্ধারণ করে ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। সিপার ব্লক 1 এটি মূলত উচ্চ পর্যায়ের এবং কার্যকর ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই সিপার ব্লক 1 মূলত তির্যক বা আড়াআড়ি ভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, খাড়াভাবে নিক্ষেপ করতে পারে না। সিপার ব্লক 1 মূলত যে কোনো পরিস্থিতিতে, দিনে রাতে বা খারাপ আবহাওয়ার মধ্যেও কাজ করতে পারে। সিপার ব্লক 1
এটি কখন তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে? মূলত 2024 সালের দিকে প্রাথমিকভাবে সমস্ত পরীক্ষা সম্পন্ন করে তুরস্কের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য। বেশ কয়েক মাস পরীক্ষা নিরীক্ষার পরে তুরস্কের সেনাবাহিনী এই মর্মে সত্যায়িত করেছে যে বা অনুমোদন দিয়েছে যে এই সিস্টেম পুরোপুরি কার্যকর। এখন থেকে এটিকে ব্যবহার করা যেতে পারে। কয়েকদিন আগেই তুরস্কের সেনাবাহিনী এই ঘোষণা দিয়েছে। এখন এটির গণ উৎপাদন শুরু হবে। সিপার ব্লক 1-এর সফলতার পরে তুরস্কের মূল লক্ষ্য হচ্ছে ব্লক 2 ও ব্লক 3 তৈরি করা। ব্লক 2 নিয়ে এরই মধ্যে কয়েকটি পরীক্ষা চালানো হয়েছে। ব্লক 2 এর পাল্লা হবে বলা হচ্ছে 150 কিলোমিটারেরও বেশি এবং 30 কিলোমিটারেরও বেশি উচ্চতায় যে কোনো লক্ষ্যকে টার্গেট করে ধ্বংস করতে পারবে। ব্লক 3-এর পাল্লা হবে 300 কিলোমিটারেরও বেশি। এভাবে যে তুরস্কের কাছে এখান থেকে কয়েক বছর আগেও মধ্যম পাল্লার বা স্বল্প পাল্লার অত্যাধুনিক কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না, সেই তুরস্ক কিন্তু এখন মধ্যম পাল্লার অনেকগুলো অত্যাধুনিক সব ব্যবস্থা এবং স্বল্প পাল্লার, মধ্য পাল্লার ও দূর পাল্লার অনেকগুলো অত্যাধুনিক ব্যবস্থা কিন্তু তুরস্কের কাছে রয়েছে। সিপার ব্লক 1 অচিরেই গণ উৎপাদন শুরু হবে এবং ব্লক 2 এর পরীক্ষা চলছে। সেটাও হয়তোবা অল্প সময়ের মধ্যে পরীক্ষা নিরীক্ষা শেষ করে তুরস্কের সেনাবাহিনীর কাছে আরও বিস্তারিতভাবে, আরও নিবিড়ভাবে পরীক্ষার জন্য হস্তান্তর করা হবে। প্রিয় দর্শক, সিপার ব্লক 1 নিয়ে আজকে আমরা যে আলোচনা করলাম এই ব্যাপারে আপনার মতামত কি? আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।